সবাইকে শুভ সন্ধ্যা। এখন বর্তমানে রাজনৈতিক যেই অবস্থা বা দেশের যেই অবস্থা, চলমান যেই ঘটনাগুলো ঘটছে বা ঘটনা প্রবাহ, এগুলো নিয়ে আসলে কিছু না বললেই না। ইংরেজিতে একটি প্রভাব আছে, একটি কথা আছে যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। এটার মানে হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়ান্স অ্যাকশন উইল ইভেনচুয়ালি ক্যাচ আপ টু দেম। আপনি আজকে যে কাজটা করবেন, এইটার প্রতিফল আপনাকে হয়তো কোনো না কোনো সময় পেতে হবে। ইট রিফ্লেক্টস দ্য আইডিয়া অফ কার্মা অর কসমিক জাস্টিস, যেটাকে আমরা বলি আল্লাহর মায়ের। বাংলায় যদি আমি কসমিক জাস্টিসকে বাংলা করতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম হয় যে আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের বলে একটা কথা আছে। মানে যদি স্রষ্টা কাউকে শাস্তি দেন, তাহলে সেই শাস্তিটা কেউ ঠেকাতে পারে না। অ্যাকচুয়ালি আজকের বিষয়টা কি? আজকের যে বিষয়টা হচ্ছে চলমান ঘটনা প্রবাহ নিয়ে ডিসকাশন। কেন আমি এই কার্মার বিষয়টা নিয়ে কথা বললাম, আমরা এখনই একটু ক্লিয়ার করব। ধীরে ধীরে একটু মনোযোগ দিয়ে আপনারা একটু লক্ষ্য করবেন। বর্তমানে যেই উত্তাল আন্দোলন চলছে, একটা শব্দ নিয়ে, একটা জায়গাকে নিয়ে, একটা প্লেসকে নিয়ে, সেই প্লেসের নামটা হচ্ছে শাহবাগ। এই শাহবাগ কি করলো হঠাৎ করে? শাহবাগ হঠাৎ করে কিছু করেনি। এই শাহবাগ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা শহরের বা বাংলাদেশের, যেখানে তার আশেপাশে এমন সব গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, কিছু প্রতিষ্ঠান, কিছু হাসপাতাল, কিছু পার্ক অ্যান্ড অন্যান্য যেই আরও কিছু প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিক হোটেল। ইট ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক অ্যান্ড হিস্টোরিক প্লেস শাহবাগ। নামটা যেমন সুন্দর, সেই জায়গাটা অনেক সুন্দর ছিল, যদিও এখন খুবই ক্রাউডেড থাকে, খুবই যানজটপূর্ণ থাকে। তবুও শাহবাগের সাথে আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান জীবনের অনেক কিছুই জড়িয়ে আছে এই শাহবাগকে কেন্দ্র করে। বাট হঠাৎ করে শাহবাগ একটা কালো তালিকাভুক্ত জায়গা, কালো তালিকাভুক্ত নাম হয়ে যাচ্ছে। কোনো কোনো মানুষকে শাহবাগী ট্যাগও দেয়া হচ্ছে। এই ট্যাগের রাজনীতি করেছিল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার। হাসিনা রেজিমের সময় যখনই কেউ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তখন এই আওয়ামী ফ্যাসিস্টরা সবাইকেই হয় মৌলবাদী, না হলে জঙ্গি, না হলে ইসলামপন্থী, না হলে দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী, বিভিন্ন ধরনের তকমা দিয়ে, অর্থাৎ ট্যাগকে আমি তকমা বললাম, সেই ট্যাগ দিয়ে দিয়ে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন, নির্যাতন যত রকম করা যায় সব করেছে। তাহলে শাহবাগের লিঙ্কটা কি? 2013 সালে ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়, তখন তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ছিল খুবই উদ্দেশ্যপূর্ণ, এবং তারা সাধারণ মানুষকে বড় ধরনের জমায়েতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল, যে সত্যিকার অর্থে তারা একটি নির্দিষ্ট দল, অর্থাৎ আওয়ামী লীগের ন্যারেটিভকেই বাস্তবায়ন করার জন্য কাজ করেছে। এই ধরনের একটা কনস্পিরেসি থিওরি আছে, বাট যদিও এর বিরোধী বক্তব্যও আছে, পক্ষে বিপক্ষে অনেক ডিবেট হচ্ছে। আর সেই গণজাগরণ মঞ্চের একজন সোচ্চার কণ্ঠ ছিল লাকি আক্তার। এই লাকি আক্তার যে স্লোগান কন্যা, এই স্লোগান কন্যা তখন অত্যন্ত লাইমলাইটে ছিল, এবং তার এই স্লোগানের কারণে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তার ভালো চাকরিও হয়েছিল। তিনি এখন সিপিবির বামপন্থী রাজনীতির সাথে জড়িত, কিন্তু হঠাৎ করেই তাকে আবার রিসেন্টলি আমরা দেখলাম শাহবাগে ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার,
এবং বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সোচ্চার হতে, এবং বিপত্তিটা বাঁধল তারপর থেকেই। একের পর এক নারীর ধর্ষণ, নিপীড়ন, খুন, হত্যাকাণ্ড আমরা দেখেছি, মততন্ত্র আমরা দেখেছি। আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য। আমরা বলতে চাই, আজকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে। আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে শাহবাগে ট্যাগ দিয়ে দিয়ে আমরা কতজন মানুষকে বিবৃত করতে পারব? এই শাহবাগে ট্যাগ দেওয়া নিয়ে উপদেষ্টা মাহফুজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। এর তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শাহবাগী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেয়া বা বিভেদ তৈরি সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। মাহফুজ বলেন, আমরা অভ্যুত্থান উত্তর সময়ে উপনীত হয়েছি। এখানে জামায়াতকে বা শিবিরের কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে বধযোগ্য করার যে বয়ান, সেটার বিরোধী আমরা। তেমনি শাহবাগের ইসলামোফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। শাহবাগের অবস্থান বলতে কি তিনি কি বোঝাতে চান? তার মানে কি শাহবাগে যে যাবে সেই শাহবাগী হয়ে যাবে, সেই ইসলামের বিরুদ্ধে চলে যাবে, সেই জামায়াতের বিরুদ্ধে চলে যাবে? কেউ যদি তার অবস্থান ব্যক্ত করতে গিয়ে, তার অবস্থান তুলে ধরতে গিয়ে শাহবাগে যান, তাহলে কি তারা নিম্ন বর্ণের বা নিম্ন শ্রেণীর কেউ হয়ে যাবেন, যাকে আমাদের বিপ্লবীরা কোনোভাবেই কোনো জায়গায় স্থান দিবেন না? শাপলা শাহবাগের বাইনারির বাইরে এসে শাহবাগের প্রাণ ভোমরা মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের বিরুদ্ধে পুরাতন শাপলা ও শাহবাগের কর্মীদের কমরেডস, মানে ওদেরকে কমরেড বলছেন, হয়ে ওঠার সুযোগ হয়েছিল। আসলে শাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল। তারপর কি বললেন, এদিকে শাপলার নেতৃত্বের জন্য কারো প্রক্সি না হয়ে রাষ্ট্রে ইজ্জত ও শরিকানা দাবির সুন্দর সুযোগ উপস্থিত হয়েছিল। শাহবাগী গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তারকে গ্রেপ্তার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগী ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগদানের ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই। বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না। পুলিশকে গিয়ে বলেছি, আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। আসলে আমরা ডিপলি কনফিউজড এন্ড কনসার্নড। যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে একের পর এক নতুন নতুন দল, নতুন নতুন মঞ্চ, নতুন নতুন সংগঠন সামনে চলে আসতেছে তাদের ব্যানার নিয়ে। আসলে সাধারণ জনগণকে এভাবে এতটা কনফিউজ রাখা, এতটা বৈষম্যের মধ্যে নিয়ে যাওয়া, এতটা ডিভাইড করে ফেলার কি কারণ, বা এর পেছনে কি চক্র কাজ করছে, কোন চক্র কাজ করছে, এগুলো দেখার জন্য আমার মনে হয় যারা এইসব নিয়ে কাজ করছেন, যারা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কাজ করছেন, আমার মনে হয় তাদের এই বিষয়ে খুব ভালো মতো একটু স্টাডি এবং নজরদারি করা দরকার। বিপ্লবী পরিষদ আবার কি বলছে? বুধবার বিকেলে এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন দলটি। যে কি ঘোষণা? তারা শাহবাগে তারা ইনকিলাব মঞ্চের অবস্থানে তারা যোগ দিবে। তাহলে ইনকিলাব মঞ্চের অবস্থানে যদি তারা বিপ্লবী মঞ্চ এসে যোগ দেয়, তাহলে কি ঘটনা হচ্ছে? বা বিপ্লবী পরিষদ যদি এসে যোগ দেয়, তাহলে কি তারা শাহবাগী হয়ে যাবেন? এই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ আমি এই ভিডিওর শুরুতে একটা জিনিস বলেছিলাম, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আজকে আপনারা গণজাগরণ মঞ্চের যাদেরকে শাহবাগী শাহবাগী বলছেন, আপনাকে মাথায় রাখতে হবে যে
হয়তো অদূর ভবিষ্যৎ, সামনের ভবিষ্যতে যারা আপনারা শাহবাগে অবস্থান কর্মসূচি করবেন, আপনারাও শাহবাগী হয়ে যেতে পারেন কোনো না কোনো ঘটনাচক্রে, ঘটনাক্রমে। সো যে কাউকে যে কোনো ট্যাগ দেওয়ার আগে আমার মনে হয় একটু গভীরভাবে চিন্তা ভাবনার একটা দরকার আছে। আর বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি খুব লক্ষণীয় সেটি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটির জন্য আগেই একটি মব জাস্টিস করা হচ্ছে, মব তৈরি হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, তারপর গিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবস্থা নিচ্ছে। রাষ্ট্রযন্ত্রের আগে থেকে কোনো কিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা অনেকটা কমে গেছে মনে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বক্তারা বলছেন যে যেহেতু এই পুলিশ বাহিনী বা আমাদের এই নিরাপত্তা কর্মীরা আগের ফ্যাসিস্ট সরকারের আমলের পুলিশ, এবং তারা 5ই আগস্টে ছাত্রদের উপর, জনতার উপর গুলিবর্ষণ থেকে শুরু করে হত্যা করার যে যজ্ঞে মেতেছিলেন, দুর্বল নৈতিকতার অধিকারী হয়েছেন, নৈতিকতা হারিয়েছেন, যার ফলে তারা কোমর সোজা করে অথবা দৃঢ়ভাবে অনেক কিছুই প্রতিহত করতে পারছেন না। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য হল ফ্যাসিবাদী রাজনীতি, দল ও সংগঠন নিষিদ্ধ করা। এ লক্ষ্যে বাস্তবায়নের তৎপর সব দলমতের সঙ্গে মৈত্রী গড়ে তোলা আমাদের স্থায়ী নীতি। ফলে শাহবাগী ফ্যাসিস্ট নেত্রী লাকি আক্তারকে গ্রেফতার, শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইনকিলাব মঞ্চ যে ঐতিহাসিক দাবি জানিয়েছে তা আমরা সর্বাত্মকভাবে সমর্থন করছি। বিবৃতিতে নেতৃত্বদ্বয় জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বস্তরের ছাত্র জনতার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের শাহবাগে অবস্থান করবেন। আপনারা শাহবাগে গেলেই যদি কাউকে শাহবাগী বলেন, আবার আপনারা নিজেরাই সব শাহবাগে যাওয়ার কর্মসূচি দিচ্ছেন, এটি একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলবো। এই লাকি আক্তার অলরেডি গ্রেপ্তার হয়েছেন, এটা আপনারা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন। বাট লাকি আক্তারকে গ্রেপ্তার করাটা কতটা দরকার ছিল, অথবা লাকি আক্তার কতটা সমাজ ও রাষ্ট্রের জন্য থ্রেট, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। লাকি আক্তার গতকাল কেন শাহবাগে সে প্রচুর প্রোগ্রামগুলো করেছে, আমি ঠিক বুঝতে পারলাম না কালকে কেন এই আলোচনাটা আসলো, এটা কোনো উদ্দেশ্য প্রণীত কেনা। এবং বলি, গতকাল যে প্রোগ্রামটা ছিল সন্ধ্যায়, আমি খবর নিয়ে যতটুকু জেনেছি 16টি সংগঠনের কর্মসূচি ছিল সেখানে। তা সে কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য হিসাবে ওইখানে উপস্থিত ছিল। লাকি আক্তার এখন কৃষক আন্দোলন সংগঠিত করে, নারী সেলে কাজ করে, তা সে সেইটার অংশ হিসাবে ছিল। এখন পরিচিত মুখ, বক্তৃতা অনেকেই করেছে, এখন পরিচিত মুখের ভিডিওটা করেই হয়তো অনেকে সুযোগ নিয়েছে যে গণজাগরণের তার ভূমিকা, কিন্তু গণজাগরণের তার ভূমিকাকে আপনি কেন নেগেটিভ বলবেন? গণজাগরণের ভূমিকাকে তো নেগেটিভ বলার কোনো কারণ নেই, আমি পরিষ্কার করে বলি। এই কারণ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যুদ্ধপরাধীদের বিচার চাওয়া হয়েছে, আপনি বাংলাদেশে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের কে এই বিচার চায়নি? অভিযুক্ত কোনটাকে করতে পারি? যে ওইখানকার যারা ছিল এটাকে ব্যবহার করে চাঁদাবাজি করেছে, ক্ষমতাসীনদের দালালি করেছে বা ফ্যাসিবাদ রক্ষায় কাজ করেছে, এরকম কোনো প্রমাণ কি কেউ করতে পারবে? কেউ কিন্তু করতে পারবে না। বরঞ্চ এইখানে আসছে অনেক সময় কাউন্টার পুশ করা হচ্ছে, শাহবাগ এবং শাপলা চত্বর। আমরা কিন্তু বারবার এটা বলেছি, আপনি এই কাউন্টার পোজ করে এইবারের যে গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতন্ত্রের যাত্রার যে অগ্রগতির পথে আমরা আছি, এইখানে বলছি যে যার যার জায়গায় যার যার কথা সে বলবে, কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ থাকতে হবে। এবং এটি নিয়ে আরো বেশ গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। জাহেদ স্টেক খ্যাত ডক্টর জাহেদুর রহমান, উনি একজন কলামিস্ট, উনি একজন লেখক, ইউটিউব অ্যাক্টিভিস্ট, একজন ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার এবং একজন শিক্ষক। তিনি তার একটি ভিডিওতে, গতকালকের একটি ভিডিওতে তিনি লাকি আক্তারকে বলেছিলেন যে লাকি আক্তার হচ্ছেন বর্বর। প্রচণ্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। লাকি আক্তার একজন বর্বর, লাকি আক্তার একজন বর্বর। আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি, আমি জানি। তো এই যে বর্বর শব্দটি ওনার মতো একজন বিচক্ষণ মানুষ কারো বিরুদ্ধে ব্যবহার করলেন, তো এই বর্বর শব্দটির অর্থটা কি? আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় আমরা এগুলো ব্যবহার করি, বাট
আমরা যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি, আমরা একটু ইচ্ছে করেই এআইকে জিজ্ঞেস করতে চাইলাম যে বর্বর অর্থটা কি। তো এআই যে আমাদেরকে উত্তর দিল তা হচ্ছে, বর্বর শব্দটির অর্থ হলো অসভ্য, অশিষ্ট বা নিষ্ঠুর। এটি সাধারণত এমন ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয় যারা সভ্য আচরণ বা নৈতিক মানদণ্ড থেকে দূরে থাকে। এই শব্দটি প্রায়শই নেতিবাচকভাবে ব্যবহৃত হয় এবং এটি অত্যন্ত অপমানজনক হতে পারে। তো এখানে একটু লক্ষণীয়, জাহিদুর রহমান সাহেব লাকি আক্তারকে বর্বর বললেন। লাকি আক্তার তার ন্যারেটিভ এক্সপোজ করার জন্য বা এক্সপ্রেস করার জন্য, অথবা তার বিভিন্ন আরও যেই 12-13টি দল সেখানে একসাথে সমবেত হয়েছিল তাদের সাথে সেও তার দলের পক্ষে রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছিল, সে তার বক্তব্য তুলে ধরার জন্য সেখানে গিয়েছিল। তো সেখানে যাওয়াটা, কেউ যদি কারো বক্তব্য পেশ করার জন্য কোথাও সমবেত হয় তাহলে কি বাংলাদেশের আইনে তাকে বর্বর বলা হয়? তাকে কি অসভ্য, অশিষ্ট, নিষ্ঠুর বলা হবে? আমি জানি না যে কেন তিনি জাহিদুর রহমান এই ধরনের একটি শব্দ তার ক্ষেত্রে ব্যবহার করেছেন। হতে পারে লাকি আক্তারের একটি দুরভিসন্ধি পরিকল্পনা ছিল, অথবা থাকতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা আছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার ব্যাপারে খোঁজ খবর নেবেন এবং কাজ করবেন। কিন্তু আমরা কাউকে হঠাৎ করে অসভ্য বর্বর কেন বলতে যাব? আজকে আমি যদি আমার অধিকারের কথা বলতে যাই তাহলে কি আমিও অসভ্য বর্বর হয়ে যাব? কোনো ব্যক্তি যদি বর্বর হয় তবে কি জনস্বার্থে থেকে পুলিশ গ্রেপ্তার করতে পারে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বর্বর বা অসভ্য আচরণ করে এবং তা আইন বিরোধী হয় তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি জনশৃঙ্খলা বিঘ্নিত করে, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকে বা অন্যের অধিকার লঙ্ঘন করে তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। খুবই ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, লাকি আক্তার এই কার্যক্রমে যোগ দিয়ে কি সে আইন বিরোধী কোনো কাজ করেছে? সে কি জনশৃঙ্খলা বিঘ্নিত করেছে? সে কি কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়েছে? একটি কথা, আমরা একটি ভিডিওতে দেখেছি, যদিও এই ভিডিওটা পরে এসেছে, যে লাকি আক্তাররা যখন সেখানে সমবেত হয়েছিল পুলিশ প্রহরা ছিল এবং তাদের কেউ কেউ পুলিশের উপর আক্রমণ করেছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। বাট কনস্পিরেসি থিওরি, অনেকেই ভাবছেন যে হঠাৎ করে লাকি আক্তারের এই যে উত্থান এবং পুলিশের গায়ে ইন্টেনশনালি যে হামলা করার যেই প্ররোচনামূলক কাজ, পুলিশকে উত্তেজিত করা, অথবা এমন একটি ন্যারেটিভ সামনে নিয়ে আসা, এমন একটি গল্প ফেদে বসা যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া যেন দেখে যে পুলিশও তাদের উপর হামলা করেছে, অথবা পুলিশের সাথে তাদের এক ধরনের ধস্তাধস্তি অথবা মারামারি হচ্ছে। মামুনকে ইন্টারকন্টিনেন্টালে তাদেরকে আটকে দেই, মিছিলটাকে দিয়ে তাদের প্রতিনিধি। এই বিষয়টি তৈরি করা হয়েছে, কেউ কেউ বলছেন ইন্টেনশনালি তারা করেছে, এবং আমার যেটা মনে হচ্ছে অ্যাকর্ডিং টু আদার্স ওপিনিয়ন, যেটা কনস্পিরেসি থিওরি বলছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু আগের ফ্যাসিস্ট সরকারের আমলের আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও এমন কোনো সদস্য থাকতে পারেন, নীতি বিবর্জিত সদস্য থাকতে পারেন যারা আগের ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছেন, তাদেরকে সার্ভিস দিয়েছেন, তারাও এই টোটাল কনস্পিরেসির সাথে যুক্ত থাকতে পারেন। কেন এই ধরনের চিন্তাটা অনেকেই করছেন? অনেকে করছেন এই কারণে, আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি বিভিন্ন ধরনের 10 ট্রাক অস্ত্র মামলার থেকে শুরু করে নিয়ে আরও অন্যান্য যেসব ঘটনা, বিভিন্ন খালে অস্ত্র পাওয়া, তারপর জঙ্গি সাজিয়ে পুরো পরিবারকে গ্রেপ্তার করা, স্বামীকে জঙ্গি সাজিয়ে স্ত্রীকে নিয়ে যাওয়া, শিশু বাচ্চাকে জঙ্গি বানানো, এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি। এবং এই ধরনের নাটক সাজানোর জন্য শুধু পুলিশ বাহিনী নয়, র্যাব, টিজিএফআই অনেকেই জড়িত ছিল।
যার ফলে এই লাকি আক্তারের সাথে পুলিশের যেই সংঘর্ষ, এই সংঘর্ষটির আমাদের কোনো কোনো স্খলিত নিরাপত্তা বাহিনীর সদস্য এবং লাকি আক্তারদের সম্মিলিত প্রচেষ্টাও হয়ে থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তারপর যে বিষয়টা আমরা একটু বলবো সেটি হচ্ছে, এখন লাকি আক্তারকে গ্রেপ্তার করে যখন নেওয়া হচ্ছে বা গ্রেপ্তারের জন্য যখন আন্দোলন চলছিল বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব জায়গায়, তো কোথাও কোথাও এটা বিভিন্ন আওয়ামী সমর্থিত সোশ্যাল মিডিয়ার পেজে এবং অনেক স্কলারও যারা বামপন্থী রাজনীতি করেন বা রাজনীতিকে সমর্থন করেন তারাও কিন্তু এই বিষয়ে মতামত দিয়েছেন যে একজন লাকি আক্তারকে কেন এত ভয় পাওয়া হচ্ছে। এই কথাটি কিন্তু আসলেই সত্যি। লাকি আক্তার কি এত বড় একটা শক্তি হয়ে গেল যে লাকি আক্তার দু চারটা কথা বললেই তাকে নিয়ে সমগ্র দেশ উত্তাল হতে হবে, সমগ্র দেশ তার পেছনে লেগে যেতে হবে, সমগ্র দেশে এই লাকি আক্তারকে নিয়ে সবগুলো চ্যানেলে কথা বলতে হবে? আসলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যখনই কেউ কোনো তার দুষ্ট প্ল্যান অথবা তাদের যদি কোনো কনস্পিরেসি সমাজে চালু করতে চায় বা অ্যাপ্লাই করতে চায়, তখন তারা চায় যে তারা মিডিয়ার নজরে আসুক, তারা আলোচনায় আসুক। এই ক্ষেত্রে লাকি আক্তারকে গ্রেপ্তার করে আমরা কতটা সক্ষমতার পরিচয় দিয়েছি আমি জানি না, কিন্তু লাকি আক্তার কিন্তু সাকসেসফুল হয়েছে। লাকি আক্তার এই বিষয়টি বোঝাতে পেরেছে যে এখনো আমাদের মধ্যে এই শুধু লাকি আক্তার নয়, লাকি আক্তারের মতো অনেক মানুষকে আমরা ভয় পাই, আমরা তাদেরকে সহ্য করতে পারি না। মাহফুজ যেমন উপদেষ্টা মাহফুজ তার বক্তব্যে বলেছেন যে কাউকে কোনো ট্যাগ দিয়ে বধ করা যাবে না। যদি মাহফুজ এটা বলেন তাহলে মাহফুজ তো সরকারের অংশ, তাহলে তিনি কেন লাকি আক্তারের গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলছেন না? লাকি আক্তারকে গ্রেপ্তার করে আমরা সত্যিকার অর্থে খুব বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট করতে পারি নাই। লাকি আক্তারকে গ্রেপ্তার করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে না, এরকম হাজারো লাকি আক্তার বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যত সাপোর্টার আছেন, যত কর্মী আছেন, সব কর্মীকে গ্রেপ্তার করে আপনারা জেলখানায় ধরে রাখতে পারবেন না, এটা সম্ভব নয়। আপনাদের এমন সব কার্যক্রম করতে হবে, তাদেরকে এমন সাপোর্ট দিতে হবে, তাদেরকে এমন মাইন্ডসেট তৈরি করার ব্যাপারে হেল্প করতে হবে সো দ্যাট তারা একটি সঠিক পথ বেছে নিতে পারে। শুধু অত্যাচার নিপীড়ন করে আপনারা ফ্যাসিস্ট হাসিনা সরকার যা করেছে আবার তাই করা শুরু করেছেন। বলা হচ্ছে লাকি আক্তার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং ডক্টর জাহিদুর রহমান এই বিষয়টি খুব মজা করে বলছিলেন যে তিনি লাকি আক্তারের ফুল ফেসবুক প্রোফাইলটি ঘেটেছেন বিভিন্ন সময়, অতীত থেকে বর্তমান পর্যন্ত, এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। আমি এখন ডক্টর জাহিদুর রহমানকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কারো ফেসবুক ঘেটেই কি তাকে বিচার করে ফেলতে পারেন? ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো মানুষ, উনি আমাদের প্রধান উপদেষ্টা, এই জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলা যাবে না? কিন্তু আপনি কিন্তু মনে করে দেখেন যে আপনার অনেক ভিডিওতে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কথা বলা নিয়ে আপনি কথা বলেছেন, আমাদের অধিকার নিয়ে কথা বলেছেন, আমরা অনেক কিছু বলতে পারতাম না। তখন কিন্তু আপনি বলেছেন যে কথা বললেই কেন আমাদের বিরুদ্ধে আইসিটি মামলা হবে, কথা বললেই কেন আমাদেরকে গ্রেপ্তার করা হবে? তাহলে আজকে কেউ যদি তার ফেসবুক পোস্টে কারো বিরুদ্ধে কোনো পোস্ট দেন তাহলে কেন তাকে গ্রেপ্তার করতে হবে? আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে ডক্টর জাহিদুর রহমান, আপনি গতকালকের ভিডিওতে লাকি আক্তারকে বর্বর বলেছেন, আর যদি কেউ বর্বর হয় তাহলে সেই বর্বরকে পুলিশ গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের ভিডিওতে আপনি বলছেন কেন লাকি আক্তারকে গ্রেপ্তার করা হলো। তাহলে আপনার এই যে একদিনের মাথায় আপনার দুই ধরনের যেই বক্তব্য, এটি কি কনফ্লিক্টিং নয়?
আপনি যতই ইনিয়ে বিনিয়ে বলেন যে কারো অধিকার, নারীর অধিকার, এটা করতে হবে, তাদেরকে এইভাবে হ্যান্ডেল করতে হবে, কিন্তু আপনি গতকাল বলবেন একজনকে বর্বর, তাকে গ্রেপ্তার করলে বলবেন কেন গ্রেপ্তার করা হলো, এটা বলে কি আপনি মহান হতে পারবেন? আমার মনে হয় যে একটি নির্দিষ্ট পথ আমাদেরকে বেছে নেওয়া উচিত। আমি যদি কাউকে সত্যি সত্যি বর্বর বলি, তাহলে সেই বর্বরকে পুলিশ গ্রেপ্তার নয়, তাকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী তার উপযুক্ত ব্যবস্থা করবেন। তবে একটি কথা আছে, তিনি বর্বর হয়ে কতটা ক্ষতি করছেন এটা প্রমাণ না হওয়া পর্যন্ত কিন্তু তাকে গ্রেপ্তার করা যায় না। বর্বর শব্দটি একটি মূল্যায়নমূলক শব্দ, এটা কাউকে আমি যাচাই বাছাই না করে, তাই শুধুমাত্র এই শব্দ ব্যবহার করে কাউকে গ্রেপ্তার করা যায় না। গ্রেপ্তারের জন্য অবশ্যই আইন বিরোধী কাজ বা অপরাধমূলক কার্যকলাপ প্রমাণিত হতে হবে। তো আমি শেষ পর্যন্ত যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইলিয়াস হোসেনও একটি ভিডিও করেছেন এই বিষয়ে, লাকি আক্তারের এগেইনস্টে তাকে গ্রেপ্তারের জন্য বা তাকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো বলছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা সংস্কার করতে চাচ্ছি দেশে, এবং এতগুলো সংস্কার কমিশন হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে দেশকে সংস্কার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, একটি নতুন রিপাবলিক আমরা তৈরি করব যেখানে বৈষম্য থাকবে না এবং কথায় কথায় মানুষকে হয়রানি করা হবে না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়ে বর্তমান সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এগুলো হঠাৎ করে কারো ও গায়ের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে আপনারা নিপীড়ন শুরু করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা আরেকটা ফ্যাসিস্ট চরিত্র বা ফ্যাসিস্ট রেজিম হয়তো দেখতে যাচ্ছি। তো হঠাৎ করে আপনারা যদি শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন এবং চাপের মুখে সমস্ত ডিসিশন মেক করেন, তাহলে মনে রাখতে হবে এই ছাত্র জনতার এই আচরণগুলো একসময় ফ্যাসিস্ট আচরণের মতো হয়ে যাবে। তারা ধরে নিবে যে কোনো বিষয়ে তারা যদি সোচ্চার হয় তাহলে সেইটি হবে, তখন সেই পাওয়ারটি, সেই কলকাঠি কিন্তু তখন তারাই নাড়বে। ছাত্র জনতাকে আমি বলবো যে আপনারা এইভাবে চড়াও হবেন না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে যদি আপনারা সত্যি সত্যি চান যে তারা সঠিকভাবে কাজ করবে, তাদেরকে কাজ করতে দিন। সাপোর্ট করেন। সাপোর্ট করার মানে এই না যে আপনারা সবসময় আলটিমেটাম দিবেন, আপনারা চাইলেই কাউকে ট্যাগ দিয়ে শাহবাগী বানিয়ে দিবেন। এই ধরনের আচরণ কিন্তু ফ্যাসিজমেরই আরেকটি নমুনা। তো ফ্যাসিজম থেকে বের হয়ে আসেন, আপনারা সহনশীল হন, অন্যের মতামতকে এক্সপ্রেস করতে দিন, অন্যের মতামতকে গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করুন নিজের মধ্যে। না হলে কেউ তার নিজস্ব মতামত দিতে পারবে না, কেউ তার মনের কথাগুলো বলতে পারবে না। তাদের যেই মূল্যায়ন, তাদের যেই দেশকে নিয়ে ভাবনা, সরকারকে নিয়ে ভাবনা, সেগুলো কখনোই সামনে আসবে না। আর সামনে না আসলে আবার একতরফা হয়ে যাবে সবকিছু একতরফাভাবে যদি চলে, এক ধরনের নির্দেশে যদি চলে, তাহলে আমরা ঘুরে ফিরে আবার ফ্যাসিজমের দিকেই ধাবিত হব। তো সবাইকে ধন্যবাদ, এবং সবাই সহনশীল হবেন, ফ্যাসিজম পরিহার করবেন। ধন্যবাদ।